প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 2006 সালে প্রণীত শ্রম আইন এবং 2015 সালে প্রণীত বাংলাদেশ শ্রম বিধিমালা। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাওয়াদ বদরুদ্দোজা। ব্যারিস্টার জাওয়াদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জি, যেটি বলছিলাম যে আমাদের 2006 সালে মূলত শ্রম আইনটি প্রণয়ন করা হয়, পরবর্তীতে বিধিমালা করা হয়েছে। বাংলাদেশে যে বিদ্যমান শ্রম সম্পর্কিত আইনটি রয়েছে, এই আইনে শ্রমিকদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে? আমাদের আইন যেটা আছে 2006 তো এনঅ্যাক্ট হয়েছে, 2025-এর নভেম্বরের দিকে এসে এটা অর্ডিন্যান্স হিসেবে একটা নতুন আপডেট আসে। জি, সংশোধন হয়েছে। জি, পরে 2026-এর এপ্রিলে এটাকে আমরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে এটাকে পাস করা হয়। জি, তারপর এখানে আমাদের যেটা অ্যাডিশনাল ইনক্লুড করা হয়েছে যে ওয়ার্কার এবং নন ওয়ার্কারের ডেফিনেশনটাকে আপগ্রেড করা হয়েছে বেসিক্যালি। ফর এক্সাম্পল, ওয়ার্কার ক্যাটাগরিতে আমাদের এখন ডোমেস্টিক ওয়ার্কারও ইনক্লুডেড, পরে সিফেয়ারার যারা ওরা সেই বিষয়টিতে আসছি। ব্যারিস্টার জাওয়াদ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে শ্রম আইনে একজন শ্রমিকের কি কি বিষয়গুলো, কি কি অধিকারের কথা বলা হয়েছে? কোন কোন প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে, তারপর তাদের ওয়েজ ক্যালকুলেশনের ব্যাপারে বলা আছে, তারপর তাদের বরখাস্ত করা যখন হয় কোন পদ্ধতিতে বরখাস্ত করা হচ্ছে এটাও বলা আছে। বিকজ যখন একটা ওয়ার্কারকে আপনি টার্মিনেট করছেন, কোন পদ্ধতিতে করছেন এটার উপর ডিপেন্ড, এক্স্যাক্টলি প্রক্রিয়া অনুযায়ী তাদের কম্পেনসেশন বা কি কি রাইটস ওনাদের সেই ক্ষেত্রে আসবে এটাও বলা আছে। যদি একটা কর্মচারী ভুলও করে থাকে, অপরাধও করে থাকে, তাও একটা প্রসেস ফলো করতে হবে ওনাকে বাদ দেওয়ার সময়। জাস্ট আগামীকাল থেকে বলে দিবে আসবেন না, এইভাবে করা যাবে না। এবং তাদের যে কর্মক্ষেত্রের অবস্থান কি হবে, তাদের স্বাস্থ্য ঝুঁকি বিষয়গুলো সবকিছু শ্রম আইনে বলা হয়েছে। আপনি বলছিলেন শ্রম আইন অবশ্যই শ্রমিকের জন্য প্রযোজ্য। শ্রমিক শব্দটি কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? শ্রমিক শব্দটি ওয়ার্কারদের ভিতরে বলা আছে যে যাদের কোনো ডিসিশন মেকিং পাওয়ার নাই একটা কোম্পানিতে, তারাই বেসিক্যালি ওয়ার্কারদের আন্ডারে পড়ে। সো এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনার ডেজিগনেশন ম্যানেজার, বাট কাজ অনুযায়ী দেখাচ্ছে যে আপনার উপরে কেউ সুপারভাইজ করতেছে আপনাকে, আপনার কোনো ডিসিশন মেকিং পাওয়ার কিচ্ছু নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন নাই, বাট জাস্ট অন দ্য বেসিস অফ দ্যাট এনটাইটেলমেন্ট বা টাইটেলের জন্য তাকে শ্রম আইন থেকে পুরোপুরি ডেভিয়েট করা হচ্ছে তার রাইটগুলো। তাকে ওভারঅল যখন টার্মিনেট করছে বলছে যে ইউ আর এ ম্যানেজার, আপনি ওয়ার্কার না, সো আপনার জন্য শ্রম আইন প্রযোজ্য না। বাট ফাংশনটা, উনি যে কাজ করছে এই কাজটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, যে ওনার কাজটা এক্স্যাক্টলি ম্যানেজেরিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ নাকি একটা ওয়ার্কারের জন্য। এটা আমাদের নতুন অ্যাক্টে এটা আপডেট করা হয়েছে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের কনটেক্সটে যেতে হবে, জাস্ট টাইটেলটা না। তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে একজন ব্যক্তি শ্রমিক হিসেবে তাকে গণ্য করা হবে কিনা এটি আসলে তার ডেজিগনেশনের উপর নির্ভর করছে না, দেখতে হবে যে তিনি তার কর্মক্ষেত্রে কি কি দায়িত্ব পালন করছেন সেটির উপরে নির্ভর করবে। আর শ্রম আইনটি কোন কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হয়ে থাকে মূলত? শ্রম আইন বেসিক্যালি সব প্রতিষ্ঠানে যেখানে ওয়ার্কাররা কাজ করছে তাদের জন্য প্রযোজ্য হবে। রিসেন্টলি আমাদের নতুন অ্যাক্টে বলা আছে যে আপনাদের একটা ফিক্সড নাম্বার অফ ওয়ার্কারদের থ্রেশহোল্ড ক্রস করলে ইউ হ্যাভ টু রেজিস্টার উইথ দ্য কনসার্ন অথরিটি যে আপনাদের এতগুলো ওয়ার্কার আছে, প্লাস টার্মিনেশনের সময় আপনার অথরিটিসকে জানাতে হবে। জি, কোনো শ্রমিককে অবশ্যই তার প্রতিষ্ঠান বরখাস্ত করতে পারে। বরখাস্ত করার একটি বিধান শ্রম আইনে বলা হয়েছে, সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। বিধান আপনাদের কয়েকটা আছে, সেকশন 20 থেকে শুরু করে 27 পর্যন্ত। মানে এখানে শুধু বরখাস্তের বিষয়টি এখন। জি, বরখাস্ত বেসিক্যালি যখন আপনি কারণ ছাড়া বরখাস্ত করতে যাচ্ছেন তখন আপনার সেকশন 26 ফলো করতে হবে। সেকশন 26-এ বলা আছে যে চাকরির অবসান, যেটি এক্স্যাক্টলি যে ওয়ার্কারগুলো আপনার পার্মানেন্ট ওয়ার্কার্স 1 বছরের বেশি কাজ করেছে তাদেরকে বরখাস্ত করতে হলে 120 দিনের নোটিশ দিতে হবে যদি স্থায়ী শ্রমিক হয়ে থাকে, অথবা ওনাদের 120 দিনের পেমেন্ট দিতে হবে। সো পেমেন্ট দিয়ে তারপর তাকে বাদ দিতে পারবে। আর তিনি যদি অস্থায়ী শ্রমিক হয়ে থাকেন, অস্থায়ী শ্রমিক হলে তখন 30 দিন বা 60 দিনের মতো এরকম একটা নোটিশের বিধান রয়েছে। তবে আমরা জানতে পারছি যে নোটিশ ছাড়া কোনো শ্রমিককে চাকরি থেকে অবসানের সুযোগ নেই। 120 দিন বা 30 দিন 60 দিন যেটি প্রযোজ্য, সেই নোটিশটি নোটিশ বা পেমেন্ট ইন লিউ অফ নোটিসের সুযোগ রয়েছে। ওই নোটিশ না দিয়ে তাকে ওই কয় মাসের তার যে প্রাপ্য মজুরি সেটি পরিশোধ করলেও তাকে চাকরি থেকে অবসানের সুযোগ রয়েছে। যখন একটি শ্রমিককে টার্মিনেশনের দিকে যাওয়া হচ্ছে বা চাকরি থেকে অবসান করা হচ্ছে, সেক্ষেত্রে তিনি কি কি
তার প্রতিষ্ঠান থেকে কি প্রাপ্য হবেন? আর যখন একটা টার্মিনেট করা হচ্ছে সেকশন 26 এর আন্ডারে, তখন একটা শ্রমিক তার বিভিন্ন রাইটস আছে। জি এখানে ফার্স্টে আমরা দেখব যে কম্পেনসেশন, যেটা আমরা স্ট্যাটিউটে দেখি যে তারা কম্পেনসেশনে এন্টাইটেল অর গ্র্যাচুইটি হুইচ এভার ইজ হায়ার। জি বাট এটার ডিফারেন্সটা কিন্তু আমরা সচরাচর দেখি না যে কোথাও এক্সপ্লেন করে বা বুঝে। ক্ষতিপূরণ বা গ্র্যাচুইটির কথা বলা Exactly. হয়েছে, সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু স্পষ্ট করতেন। সো এই ক্ষতিপূরণ যেটা বলছে যে প্রতি বছর যে কর্মচারী 1 বছরের বেশি কাজ করেছে তার জন্য ক্ষতিপূরণ বা গ্র্যাচুইটি উনি প্রাপ্য, উনি পাবে। জি এখন ফর এক্সাম্পল আমি 5 বছর কাজ করেছি, তাহলে আমার ক্ষতিপূরণ কি হবে? কম্পেনসেশনের ক্যালকুলেশন হচ্ছে যে ফর এভরি ইয়ার অফ সার্ভিস, কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, আপনি 1 মাসের বেসিক স্যালারি আর ডিয়ারনেস অ্যালাউয়েন্স পাবেন। সো বেসিক্যালি এটা হচ্ছে কম্পেনসেশন। জি আর গ্র্যাচুইটি বা কম্পেনসেশন কিন্তু ক্যালকুলেশন সেমই। জি প্রত্যেক বছর কাজের জন্য আমার 1 মাসের স্যালারি ধরা হবে। বাট আমরা যে গ্র্যাচুইটি হায়ার বলছি, কখন বেড়ে যায়? জি এটা বাড়বে যখন একটা এমপ্লয়ি 10 বছরের বেশি কাজ করে। 10 বছরের বেশি কাজ করলে তখন আমার 45 ডেজ অফ স্যালারি পার ইয়ার অফ সার্ভিস। জি আর এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে, অনেকে আমাকে প্রশ্ন করে যে ফর এক্সাম্পল 3 বছর 7 মাস বা 3 বছর 10 মাস কাজ করছে, তখন উনি কত মাসের জন্য কম্পেনসেশন পাবে? উনি 3 মাসের পাবে, বিকজ ফুল কমপ্লিট হয় নাই। আমার যদি 3 বছর 11 মাসও হয়, তাও সে 3 বছরের জন্যই মানে 3 মাসের স্যালারিটা পাবে কম্পেনসেশন হিসেবে, নট বিয়ন্ড দ্যাট। সো কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস হতে হবে। জি তাহলে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে যখন তাকে চাকরি থেকে অবসান করা হচ্ছে, তখন তিনি হয় কম্পেনসেশন বা গ্র্যাচুইটি যদি স্কিম থাকে সেটির আন্ডারে তিনি সেই সুবিধাটি পাবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যখন চাকরি থেকে অপসারণ করা হচ্ছে, তখন তাকে তার যে ন্যায্য প্রাপ্যতা বা ন্যায্য যে সুবিধা সেটি থেকে বঞ্চিত করা হচ্ছে। সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? আর সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিয়ে বলি যে কিছু ক্ষেত্রে ফর গ্র্যাচুইটি পেয়ে গেল, কিন্তু তার আনইউজ লিভ বা অ্যানুয়াল লিভ, বোনাসেস এগুলোও পাচ্ছে না। অন্য যে তার অন্যান্য বেনিফিট তো পাচ্ছে না, হুইচ আর পার্ট অফ হিজ ওয়েজেস অ্যাজ ওয়েল। জি তো তখন উনি সেকশন বা যদি গ্র্যাচুইটিও না দিয়ে এক্স্যাক্টলি গ্র্যাচুইটিও না দিয়ে থাকে এক্স্যাক্টলি, তখন উনি গ্রিভেন্স পিটিশন দিবে একটা। ওনার এমপ্লয়ার যে ওনাকে গ্রিভেন্স পিটিশন দিবে, এটা লিগ্যাল নোটিসের থ্রুতেও দিতে পারে। তারপর এটা কোর্টের বকেয়া অর্থটি আছে এটি তিনি চাবেন, ক্যালকুলেশন করে পরবর্তীতে তিনি শ্রম আদালতে মামলা দায়েরের সুযোগ রয়েছে। জি আমি এই প্রশ্নটি আসার আগে আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করেছিলাম, সেটি হচ্ছে ডিসমিসালের বিষয়টি, যেটি আমরা বাংলায় বরখাস্ত বলে থাকি। একজন শ্রমিককে কখন আসলে ডিসমিসাল বা বরখাস্ত করতে পারে একটি প্রতিষ্ঠান? আর একটা শ্রমিক যদি ওনার কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে, মানে মামলা চলাকালীন না, কিন্তু তার এগেইনস্টে রায় হয়ে গেছে, যদি ফৌজদারি মামলায় দণ্ডিত হয়ে থাকে, কোনো কনভিকশন থাকলে তখন ওনাকে বরখাস্ত করা যেতে পারে উইদাউট এনি নোটিস। বা যদি অসদাচরণের অভিযোগ থাকে, আর অসদাচরণ থাকলে তখন ওনাকে শোকজ নোটিস দেওয়া যেতে পারে 7 দিনের জন্য, যে ওনার বক্তব্যটা কি। সেই প্রক্রিয়াটি যদি আপনি একটু বলতেন, যে একজন শ্রমিকের বিরুদ্ধে হয়তোবা তার কর্মক্ষেত্রে কোনো জিনিস তিনি অর্থ আত্মসাৎ করেছেন বা তিনি কোনো রায়টে ইনভলভ ছিলেন, এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তার যে প্রতিষ্ঠান, যে মালিক পক্ষ, তাকে যদি বরখাস্ত করতে চায়, বরখাস্ত করার যে একটি প্রক্রিয়া যেটি আইনের 24 ধারায় বলা আছে, সেই প্রক্রিয়াটি সম্পর্কে একটু বিস্তারিত বলতেন। এরকম কোনো আপনি নোটিশের কথা ইতিমধ্যে বলে ফেলেছেন। এক্স্যাক্টলি, কোনো তথ্য এরকম পাওয়া গেলে ইমিডিয়েট নোটিশটা তো দিবে 7 দিনের জন্য। 7 দিনের সময় দেওয়া হবে জবাব দেওয়ার জন্য, যার ভিতরে ওনাকে বক্তব্য দিতে বলবে যে কেন এটা করেছে বা ওনার বক্তব্যটা কি। তারপর একটা এনকোয়ারি কমিটি ফর্ম করবে, তদন্ত কমিটি গঠন করা হবে। এক্স্যাক্টলি, তো তদন্ত কমিটি তখন এনকোয়ারি করে তারপর ওনাকে যে অ্যাকশন নিতে পারবে তাকে বরখাস্ত করা। এবং তদন্ত কমিটি কিন্তু মালিক এবং শ্রমিক উভয় পক্ষেরই প্রতিনিধিত্ব থাকতে হবে, বোথ সাইডে এটা শোনা হবে। আমরা আইনে আরেকটি বিধান রয়েছে, সেটি হচ্ছে অব্যাহতি, যেটি হচ্ছে যে কোনো শ্রমিককে চাইলে তার প্রতিষ্ঠান অব্যাহতি বা ডিসচার্জ করতে পারে। ডিসচার্জের বিধানটি সম্পর্কে জানতে চাচ্ছি। ডিসচার্জের বিধানে ফর এক্সাম্পল ওনার কারো শারীরিক অসুস্থতা হতে পারে, যে আসতে পারতেছে না, সেই ক্ষেত্রে ওনাকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে, এক্স্যাক্টলি, তখন অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ দিয়ে তাকে বাদ দিতে হবে। তখনও কিন্তু কম্পেনসেশন বা অন্যান্য পেমেন্টে উনি প্রাপ্য, জি এন্টাইটেলড হবেন। এক্স্যাক্টলি, জি। আর যদি কোনো শ্রমিক নিজে থেকে পদত্যাগ করেন বা রেজিগনেশন দেন, সেক্ষেত্রে আইনে কি বলা হয়েছে? রেজিগনেশনের আইনটা আমাদের আগে যেটা ছিল, এখন কিন্তু আপডেট হয়েছে। জি। আগে আমাদের রিজাইন করলে ওরকম কম্পেনসেশনের প্রভিশন ক্লিয়ার ছিল না, বাট এখন আমাদের যেটা, যে আপনি 5 বছর যদি কাজ করে থাকেন, তখন আপনি রিজাইন করলে 7 ডেজ অফ স্যালারি ফর এভরি ইয়ার অফ সার্ভিস। বাট অবশ্যই পদত্যাগ করতে হলে আপনাকে নোটিশ দিতে হবে, এক্স্যাক্টলি 60 ডেজ এর নোটিশ দিতে হবে। জি।
সো এভরি ইয়ার অফ সার্ভিসের জন্য উনি কম্পেনসেশনও পাচ্ছে। আবার 5 থেকে 10 বছর হলে তখন 15 দিন, সো পার ইয়ার উনি 15 দিনের একটা কম্পেনসেশন পাবে অথবা গ্র্যাচুইটি। আর 10 ইয়ার্স পার করে ফেললে তখন উনি 30 ডেজ অফ স্যালারি পার ইয়ার অফ সার্ভিস। তো বেশি দিন কাজ করলে তখন উনি রেজিগনেশনের সাথে একটা অ্যাডিশনাল পেমেন্ট উনি পেতে পারবে। জি, আমাদের যে অনেক ইন্ডাস্ট্রিয়াল এন্টিটিগুলো আছে, বিশেষ করে আমরা যদি আমাদের গার্মেন্টস একটি বিশাল সেক্টর আছে, আমরা সেখানে দেখি প্রতিনিয়ত কর্মী ছাঁটাই করা হয়। এই কর্মী ছাঁটাই করার কি আইনগত কোনো সুযোগ আছে বা কি সুনির্দিষ্ট কি বিধান রয়েছে কর্মী ছাঁটাই সম্পর্কে? আমাদের সেকশন 20-তে বলা আছে যে একটা বিজনেস যদি অ্যাকচুয়ালি লস মেকিং বা অ্যাকচুয়ালি সাফার করছে জি টু কন্টিনিউ দেয়ার অপারেশনস, তখন কিন্তু ওনারা সেকশন 20-র আন্ডারে রিট্রেঞ্চমেন্টে যেতে পারবে। রিসেন্টলি আমরা একটা কাজ করেছিলাম জাপানিজ কোম্পানির, তো তারা 100 জন আইটি অফিসার্স বা কম্পিউটার অপারেটার্স ওদেরকে বাদ দিয়ে দিল। তো ওইটা করার সময় আমরা যেটা দেখলাম যে তারা রিট্রেঞ্চমেন্টের প্রভিশনে কি বলে, একটা কোম্পানিরও তো একটা বার্ডেন ফেস, মানে সবাইকে যদি এখন 4 মাসের স্যালারি করে দেয় কোম্পানির কিছু থাকবে না। সো সেকশন 20-তে বলা যে তারা 1 মাসের নোটিশ দিতে পারবে। এই ক্ষেত্রে 1 মাসের নোটিশ দিবে, প্লাস যে ওয়ার্কারগুলা 1 বছরের বেশি সার্ভ করছে তারাই শুধু তখন কম্পেনসেশনের ক্যালকুলেশন, যেটা আমরা রেফার করলাম, কম্পেনসেশন বা গ্র্যাচুইটি পাবে, যেটা হায়ার। এর পাশাপাশি তাদের টার্মিনেশনের সময় ওয়ার্কারদেরকে নোটিসে কারণটা বলতে হবে যে কেন আমরা তাদের টার্মিনেট করছি। কারণ ছাড়া টার্মিনেট করলে কিন্তু সেকশন 26 4 মান্থে চলে আসে, বাট রিট্রেঞ্চমেন্টে আপনার অ্যাকচুয়াল কজটা এমপ্লয়িজের বলতে হবে। বলার পরে ওনাদের সাথে সেটেলমেন্টে যাওয়া লাগবে যে এক্স্যাক্ট কী প্রাপ্য ওনারা সবগুলো ক্যালকুলেট করে বলবে। আর এই ক্যালকুলেশনের পাশাপাশি টার্মিনেশন নোটিসের একটা কপি আপনাদের লেবার ইন্সপেক্টরকেও দেওয়া লাগবে। সো ওভারঅল প্রসেসটা কিন্তু অনেক স্ট্রিক্টলি বা কেয়ারফুলি ডকুমেন্ট করতে হবে, না হলে এটা বলা যাবে যে আপনি সেকশন 26-এ 4 মাস অ্যাভয়েড করার জন্য একটা রিট্রেঞ্চমেন্ট জাস্ট নামমাত্র করে গেলেন। সো এটা করা যাবে না। যেটা আমরা বলে থাকি যে টার্মিনেশন উইথ স্টিগমা একটি বিধান আছে। আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় যে প্রতিষ্ঠান থেকে কোনো শ্রমিককে চাপ প্রয়োগ করা হয় যাতে তিনি পদত্যাগ করেন। এক্ষেত্রে আইনে কি সুযোগ রয়েছে সেই ধরনের চাপ বা বল প্রয়োগ করা, যে একজন কর্মীকে বাধ্য করা যে তিনি যাতে নিজে থেকে পদত্যাগ করেন? এরকম অনেক ক্ষেত্রে, যেটা আমরা ইংলিশে বলি, এটা কনস্ট্রাকটিভ ডিসমিসালের মতো, মানে আপনি ডিসমিস করতেছেন বাট ইনডাইরেক্টলি তাকে রিজাইন করাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু উনি এটা কোর্টে এটা চ্যালেঞ্জ করতে পারবে, রেজিগনেশন শ্রম আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, ইনভ্যালিড ডিক্লেয়ার করতে পারবে, এটাকে করে তাকে রিইনস্টেট করানোর জন্য উনি মামলা করতে পারবে। একজন শ্রমিক তার চাকরি জীবনে কি কি ধরনের ছুটি ভোগ করে থাকেন? ওনারা আর্নড অ্যানুয়াল লিভ কাজের জন্য, যেটা একটা আর্ন লিভ উইথ ওয়েজেস, আর্ন লিভ পাবে। তারপরে পাশাপাশি ওনাদের সিক লিভও আছে, ফেস্টিভ্যাল হলিডে আছে, আর ক্যাজুয়াল লিভ আছে। এক্স্যাক্টলি, ক্যাজুয়াল লিভ আছে। আর নারীদের জন্য ওনাদের ম্যাটারনিটি লিভ আছে, এক্স্যাক্টলি, যেটা আমাদের 2026-এর অ্যামেন্ডমেন্টে বাড়িয়ে দিয়েছে। আগে 114 দিনের মতো ছিল, এখন 120 দিন। সো এটাও ইমপ্রুভ করা হয়েছে। যখন কোনো শ্রমিককে আইনের বিধিবিধান না অনুসরণ করে যদি চাকরিচ্যুত করা হয়, সেক্ষেত্রে তার কি করণীয় রয়েছে? আর সেক্ষেত্রে আমরা যে ইনিশিয়ালি করলাম যে গ্রিভেন্স পিটিশন দিতে হবে, অথবা লিগ্যাল নোটিশ দিতে পারে তার এমপ্লয়ারকে, তারপর নেগোশিয়েট করার চেষ্টা করবে, বিকজ ইউজুয়ালি নেগোশিয়েট করলে কিন্তু বোথ সাইডের জন্য এটা এফেক্টিভ। যে আপনি নেগোসিয়েশনের কথা বলছিলেন, এটি সম্পর্কে একটু বিস্তারিত বলেন যে মামলা দায়েরের পূর্বে কিভাবে এটা সেটেলমেন্টে আসা সম্ভব? মামলা দায়েরের পূর্বে আপনাদের ফর এক্সাম্পল একটা মানে কজ অফ অ্যাকশন তো ইনিশিয়েট করবে বা ওনাদেরকে জানাবে, লিগ্যাল নোটিশ দিয়ে ওনার ক্লেমটা জানাবে। এরপর অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানিজরা ওনাদের সাথে বসে ডিসকাশন করে যে উনি কি প্রাপ্য, যিনি বরখাস্ত হচ্ছেন ওনার লয়ারকে সহ নিয়ে যেতে পারে ওখানে। সো বোথ সাইডের লয়ার ইনভলভ হয়ে কে কতটুকু পাবে এক্স্যাক্টলি ক্যালকুলেট করে বাদ দিতে পারে। ফর এক্সাম্পল, একটা ক্ষেত্রে আমাদের দেখা গেলো যে জাপানিজ ক্লায়েন্ট ওরা অনেক লিনিয়েন্ট, ওরা ফুল গ্রস স্যালারি দিয়ে দিচ্ছে, বাট এখন যদি কেউ চায় যে আমি ফুল দিব না, তো লয়ের আন্ডারে কিন্তু ওনারা ওয়েজের ডেফিনেশনটা স্ট্রিক্টলি ফলো করতে পারে। স্ট্রিক্টলি ফলো করে কি করবে, তারা শুধু বেসিক স্যালারিটা দিবে, আর পাশাপাশি ওনাদের ডিএনএস অ্যালাওয়েন্স, এখানে হসপিটাল এক্সপেন্স, ট্রান্সপোর্ট এক্সপেন্স, এগুলো কিন্তু আমাদের যে পার্ট বাই পার্ট থাকে ওগুলো বাদ দিয়ে দিতে পারে। তো ফুল গ্রস স্যালারিটা দেওয়া লাগবে না। সো এটা ইউজুয়ালি কোর্টে যেয়ে কমপ্লিকেট না করে ইন্টারনালি বসে ওনাদের রাইটটা ওনাদের বুঝা দেওয়া যায় যে আপনারা বেসিক স্যালারি প্লাস কিছু কম্পেনসেশন পাচ্ছেন। সো কোম্পানিরও আমার কস্ট বার্ডেন কমে গেল, আর পাশাপাশি লেবার একদম খালি হাতে বাসায় ফিরবে না। সো দেয়ার ক্যান বি আ মিড পয়েন্ট। অনেক শ্রমিককে প্রবেশনাল পিরিয়ডের জন্য নেওয়া হয়। যারা প্রবেশনারি রয়েছেন বা প্রবেশনে রয়েছেন, তাদের কি শ্রম আইনে কি কি অধিকার রয়েছে? এটা খুবই দুঃখজনক বিষয়, বাট আমাদের লেবার অ্যাক্টে প্রবেশনারদের নিয়ে কিচ্ছু নেই। জি। সো
প্রবেশনাররা তাদের কন্ট্রাক্টে বলা আছে যে 2 মাসের ভিতরে দে ক্যান বি টার্মিনেটেড এনি টাইম। জি। সো এটাও একটু ওয়ান সাইডেড, বিকজ ইমপ্রুভ করতে পারতো, আমাদের 26-এ অ্যামেন্ডমেন্ট আসলো। বিকজ রিসেন্টলি যে বললাম যে আমাদের আরেকটা কোম্পানি 70 জন বাদ দিয়েছিল, 20 জন প্রফেশনাল লিগ্যাল নোটিস পাঠিয়েছে, বাট ইট ওয়াজ টোটালি অ্যাবসার্ড। কিন্তু ভিতরে অবশ্যই আপনাদের আইনে তো একটি বিষয় আছে যে অবশ্যই 3 থেকে 6 মাস পর্যন্ত প্রবেশনে রাখা যাবে, তারপর পরবর্তীতে তাকে স্থায়ী করার একটা বিধিবিধান রয়েছে যে 6 মাস পরে তাকে স্থায়ী হিসেবে বিবেচনা করা হবে। এক্স্যাক্টলি, তো পার্মানেন্ট হয়ে গেলে তখন কিন্তু আপনার রাইটসগুলো আপনার আসবে। বাট এর আগে কিন্তু লেবার অ্যাক্ট কিছু করছে না প্রবেশনারদের জন্য, কোনো প্রভিশন নাই, কিচ্ছু নেই। আমাদের ওই রিসেন্ট কাজের যেটা বললাম যে রিট্রেঞ্চমেন্ট, যেটা আপনার বিজনেস লসে থাকলে বের করবে, ওখানে আরেকটা জিনিস আমাদের অ্যাড করা দরকার যে রিট্রেঞ্চমেন্টে একটা প্রভিশন আছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটা কি বেসিক্যালি, ফর এক্সাম্পল আপনি 100 জনকে বাদ দিবেন, যাকে ইচ্ছা পিক অ্যান্ড চুজ করে বাদ দিলে কিন্তু এটা ডিসক্রিমিনেশনে চলে যাবে। সো লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে যে সবচেয়ে রিসেন্ট যে জয়েন করছে তাকে আগে বাদ দিতে হবে, রিট্রেঞ্চমেন্টের প্রিন্সিপাল। অ্যান্ড তখন তো 1 মাসের নোটিশও দেওয়া লাগবে যারা 1 বছর পার করছে অত। বাট এই ক্ষেত্রে এখন দেখেন লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে কারা ঢুকে? প্রবেশনাররা। সবচেয়ে রিসেন্ট এমপ্লয়িজ কারা? প্রবেশনাররা। সো দে আর দ্য ওয়ান্স টু গেট কিকড আউট ফার্স্ট। তো তাদেরকে সবার আগে টার্মিনেট করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো রাইটস বা কোনো কম্পেনসেশন পাচ্ছে না, কোনো নোটিশ পেয়েও পাচ্ছে না, যে সকলে ঘুম থেকে উঠে দেখতেছে ওনাদের চাকরি নাই, দ্যাটস ইট। তো কোথাও যে ক্লেম করবে, ক্লেম করার পদ্ধতিটাও তাদের জন্য এক্স্যাক্টলি কোথাও ডিফাইন করা নাই, আর গেলেও ইট উইল বি আ লস্ট কেস। সো একটা সেটেলমেন্টের দিক দিয়েও কোম্পানিজদেরকে আমি বলবো যে তারা একটু লিনিয়েন্ট হয়ে তাদেরকে কিছু স্যালারি বা রাইটস, কোনো এন্টাইটেলমেন্ট কিছু দেখ, বাট ইট শুড বি ইমপ্রুভড আই থিঙ্ক সো। কোনো শ্রমিক যদি তার কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনার শিকার হয়ে তিনি যদি আহত হয়ে থাকেন বা মৃত্যুবরণ করে থাকেন, সেক্ষেত্রে তিনি কিভাবে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবেন? আর সেক্ষেত্রে উনি মারা গেছে ওনার উত্তরাধিকারী, অথবা উনি ইনজুর্ড হয়ে থাকলে ওনারাও কিন্তু লিগ্যাল নোটিসের থ্রুতে বা কোর্টের ক্লেমে যেয়ে ক্ষতিপূরণ যেতে পারবে। তো ওই পদ্ধতি, ওই ওয়েটাও তাদের জন্য ওপেন করা আছে। আইনে যে নির্দিষ্ট ক্ষতিপূরণ রয়েছে সেটি তিনি চাইলে আদায় করতে পারবেন, যদি না পরিশোধ করা হয় শ্রম আদালতে মামলার সুযোগ রয়েছে। এক্স্যাক্টলি, কিন্তু এটাও আমাদের ফিগারস গুলো ইমপ্রুভ করা উচিত। অনেক ডিসঅ্যাপয়েন্টিংলি লো অপর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের বিধান আইনে রাখা হয়েছে। আপনি আপনার আলোচনায় উৎসব ছুটির কথা বললেন। আমাদের বাংলাদেশে এখন শ্রম বিধিমালা অনুযায়ী 2টি উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। তারপর আমরা দেখে থাকি যে প্রতি ঈদের আগে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো উৎসব ভাতা দিতে তারা বিলম্ব করে বা উৎসব ভাতা না দিয়ে কর্মীদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। এটি বন্ধে আসলে কি করণীয় রয়েছে? এই ক্ষেত্রে তারা ওনাদের ট্রেড ইউনিয়নের থ্রুতেও প্রেশার দিতে পারবে কোম্পানিকে। তো ট্রেড ইউনিয়নের ল যেটা আমাদের ছিল আগে, যে 20% অফ দ্য ওয়ার্কার মিলে করতে পারবে, বাট এখন কিন্তু আমাদের অনেক লিনিয়েন্ট করছে। মিনিমাম 20 জন হলেও একটা ট্রেড ইউনিয়ন করা যায়, গঠন করার সুযোগ রয়েছে। এক্স্যাক্টলি, তারপর 40 জনের ফিগার, তারপর 100 জন মিলে করতে পারবে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ এমপ্লয়িজ। তো ট্রেড ইউনিয়নের থ্রুতে প্রেশার দেখ, অ্যাক্টিভিজমে একদম না যাক, বিকজ এটা আবার ওই যে আমাদের ডিসমিসাল বা কোম্পানিকে একটা বেসিক্যালি ওয়েপন দিয়ে দিল টু ডিসমিস দেম, পিক অ্যান্ড চুজ করে বাদ দিয়ে দিতে পারবে। জি। সো ওইটা অ্যাভয়েড করে ট্রেড ইউনিয়নের প্রেশার দিক, এর পাশাপাশি কোর্ট তো আছেই। সো লতে এটাও বলা আছে যে কোর্টে আপনি মামলা করলেই যে আপনাকে বাদ দিয়ে দিতে পারবে, এটা কিন্তু করতে পারে না। জি। সো ওভারঅল প্রোটেকশনটা আছে, লিগ্যাল নোটিস দিতে পারবে, বাট অনেকে ভাবে যে লিগ্যাল নোটিস দিলে ইট উইল বি আ ব্যাড প্রিসিডেন্ট উইথ দেম অ্যান্ড দ্য কোম্পানি। তো ওইটা না করে বলা যায় ট্রেড ইউনিয়নের থ্রুতে ইনিশিয়ালি চেষ্টা করে দেখতে পারে, তারপর লিটিগেশনের দিকে আসুক। জি। শ্রমিকদের যে বিভিন্ন দাবি বা বিভিন্ন তাদের যে শ্রমিকের যে অধিকারগুলো রয়েছে, এই অধিকারগুলো তারা আদায়ের জন্য শ্রম আদালতে মামলার সুযোগ রয়েছে। শ্রম আদালতের যে মামলা করার প্রক্রিয়া সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। শ্রম আদালতে বেসিক্যালি আপনার রাইটসগুলো তো লিগ্যাল নোটিসও ইনিশিয়ালি দিবেন, তারপর পিটিশনের থ্রুতে আপনার কোর্টে এটা দায়ের করতে হবে থ্রু আ লয়ার। সিভিল মামলার নেচারে এটি হচ্ছে একটা আরজি দায়ের করতে হবে। এক্স্যাক্টলি, আরজি দায়ের করতে হবে, এন্ড লয়ার গুলো আপনার কেয়ারফুলি চুজ করতে হবে, যে কম্পিটেন্ট যারা রেগুলার প্র্যাকটিস করছে ওরকম কাউকে চুজ করতে হবে। এর পাশাপাশি জাজ যারা আছে দে আর ওয়েল ইকুইপড। সো আপনার ফুল কজ অফ অ্যাকশন যদি ওনাদের বুঝাতে পারেন, দেয়ার উইল বি আ গুড বিবাদ। সাধারণত আমাদের দেওয়ানি বিচার ব্যবস্থার যে প্রক্রিয়াটি সেটি অনুসরণ করা এক্স্যাক্টলি। আর পাশাপাশি ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রে ধরেন আপনার কম্পেনসেশন ক্লেমটা চাচ্ছেন, কোর্ট মাঝে মাঝে অর্ডার দিয়ে বলবে কোম্পানিকে যে ওই এক্সাক্ট ফিগারটা যেটা ক্লেম করা আছে কোর্টের অ্যাকাউন্টে জমা দিক। তো ডিপোজিট, সিকিউরিটি ডিপোজিট দিয়ে তারপর মামলাটা আগাবে। জি। আর কোন ব্যক্তি যদি শ্রম আদালতের কোনো রায় দ্বারা সংক্ষুব্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তার পরবর্তী কি করণীয় রয়েছে? সেক্ষেত্রে উনি পরবর্তী পদক্ষেপ হবে
শ্রম আপিল ট্রাইব্যুনালে অ্যাপিল করা। আপিল দায়েরের সুযোগ রয়েছে। সো অ্যাপিল করার পরে বলা আছে ইট ইজ ফাইনাল, বাট এরপরে অনেকে রিট করতে পারে। অ্যাপিল ট্রাইব্যুনালের রায়ের বিক্ষুব্ধ হয়ে থাকলে ওনারা রিট করে হাইকোর্টে আসতে পারবে। জি, আপনি অনুষ্ঠানের শুরুতে 2026 সালে শ্রম আইনে যে সংশোধনগুলো হয়েছে এগুলোর কথা বলছিলেন। গুরুত্বপূর্ণ কি কি সংশোধন আনা হয়েছে? গুরুত্বপূর্ণ যেটা আমরা শুরুতে বললাম যে আপনার ওয়ার্কারের ডেফিনেশনটা ইমপ্রুভ করা হয়েছে ফার্স্ট, যে আপনি জাস্ট টাইটেল দিয়ে একজনকে বাদ দিয়ে দিতে পারবেন না, বিকজ ওয়ার্কার হলে আপনি লেবার অ্যাক্টের প্রভিশনের প্রোটেকশন পাবেন, বাট ওয়ার্কার না হলে ম্যানেজার্স যারা বা অ্যাডমিনিস্ট্রেটিভ তারা কিন্তু ওনাদের সেপারেট অ্যাপয়েন্টমেন্ট লেটার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের দ্বারা অপারেট করবে, তারা লেবার অ্যাক্টের প্রভিশন পাবে না যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আছে। সো আপনার কন্ট্রাক্টটা দেখতে হবে যে এক্স্যাক্টলি ওনার ফাংশনটা কি, উনি কি। এছাড়াও আইএলওর অনেক বিধিবিধান এক্স্যাক্টলি অনেক ইন্টারন্যাশনাল আইএলও, বিশেষ করে WPPF এর যে পরিমাণটি ছিল 5% সেটি এখন 2% করা হয়েছে। ওটা করা হয়েছে। পরে ট্রেড ইউনিয়ন যেটা বললাম, ট্রেড ইউনিয়নের স্কোপটাও বাড়িয়ে দিয়েছে, এখন 20 জন দিয়েও ট্রেড ইউনিয়ন স্টার্ট করা যাবে। তারপর ম্যাটারনিটি লিভ ইমপ্রুভ করা হলো। ওভারঅল পিকচারটা আমাদের ইমপ্রুভ করা হয়েছে। জি, বাইসে জাওয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।